এইচএসসি 28 এই একটা ভিডিওতে আমি তোমাকে এইচএসসি ইংলিশ গ্রামারের এমন একটা টপিক পড়াবো যেটা তুমি এসএসসি লাইফে কখনোই পড়ো নাই। আবার এই একটা ভিডিওর মাধ্যমেই তোমার এই টপিকটা A to Z সব ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ এই টপিকটা তোমাকে আবার নতুন করে পড়তে হবে না, তুমি এই ক্লাসটা করলেই হবে। তোমার পরবর্তীতে জাস্ট একটাই কাজ হবে, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, আর কিছু না। সো চলো আমরা শুরু করি। অ্যান্ড আমাদের টপিকটার নাম হচ্ছে গ্যাপ ফিলিং উইথ স্পেশাল ওয়ার্ডস অর ফ্রেজেস। গ্যাপ ফিলিং মানে কি? আমরা জানি যে মানে শূন্যস্থান পূরণটাকেই তো মিন করে, রাইট? কি দিয়ে শূন্যস্থান করব? পূরণটা করব, শূন্যস্থান পূরণটা বিশেষ কিছু শব্দ দিয়ে, বিশেষ কিছু ফ্রেজ দিয়ে। ফ্রেজ মানে কি? যেখানে একাধিক শব্দ থাকে আর কি। আর ওয়ার্ড মানে হচ্ছে যেখানে একটা শব্দ আছে। সো বিশেষ কিছু শব্দ বা ফ্রেজ দিয়ে আমরা এই শূন্যস্থান পূরণ করব। কেমন? আচ্ছা, এই যে টপিকটা আছে এটাকে আরও দুইটা ভিন্ন নামে দেখা যায়। নাম্বার 1, স্পেশাল ইউজেস অফ ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস। দেখো, গ্যাপ ফিলিং উইথ স্পেশাল ওয়ার্ডস অর ফ্রেজেস অথবা স্পেশাল ইউজেস বিশেষ ব্যবহার, ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস মানে ফ্রেজ এবং ওয়ার্ডের বিশেষ ব্যবহার, অথবা গ্যাপ ফিলিং উইথ ক্লু। নর্মাল যে উইথ ক্লু আছে ওইটাই, ব্র্যাকেটে থাকবে স্পেশাল ইউজেস, তারপরে এই নামগুলো ইত্যাদি। ঠিক আছে, এই নামগুলোই থাকে, মানে এই নামে তুমি দেখতে পারো। সো স্পেশাল কথাটা থাকবেই। আচ্ছা, পরীক্ষায় নর্মালি 10টা শূন্যস্থান দেওয়া থাকে এ পর্যন্ত। সিলেবাস যদি চেঞ্জ হয় সেটা তো আমরা জানাবোই। আচ্ছা, প্রতিটার জন্য 0.5 করে টোটাল 5 নম্বর থাকবে এই অংশে। আচ্ছা, এই টপিকটাতে তুমি যদি ভালো করতে চাও তাহলে তোমাকে আসলে হাতে গোনা কয়েকটা রুলস জানা থাকলেই হবে এবং সেগুলোর টেকনিক জানা থাকলেই হবে। আর তেমন কিছু লাগবে না, হাতে জানা কয়েকটা রুলস বা টেকনিক জানা থাকলে হবে, যেটা আমি তোমাকে এই ভিডিওতে শিখাই দেব। তোমার জাস্ট যেটা করতে হবে, বোর্ড প্রশ্ন প্র্যাকটিস এবং মডেল টেস্ট সলভ করা, আর কিচ্ছু লাগবে না। কেমন? আচ্ছা, এই যে আমরা টপিকটার নাম বলছি স্পেশাল ওয়ার্ডস অর ফ্রেজেস, এই স্পেশাল ওয়ার্ডগুলো কি বা স্পেশাল ফ্রেজগুলো কি? মানে আমি একটা সিম্পল এক্সাম্পল দিই, পরীক্ষায় কীভাবে আসবে। A B C এভাবে যে পর্যন্ত থাকবে। আচ্ছা, উপরে বক্সে কিছু ক্লু দেওয়া থাকবে। উইথ ক্লুতে যেভাবে ক্লু দেওয়া থাকে, শব্দ দেওয়া থাকে, এইভাবে দেওয়া থাকবে। এই যে শব্দগুলো হচ্ছে এগুলো দেওয়া থাকবে। দ্যাট মিনস দেখো, গ্যাপ ফিলিং উইথ ক্লুতে বক্সে কোন শব্দটা দেওয়া থাকবে এটা নির্ধারিত না, প্যাসেজের উপর ডিপেন্ড করে, প্রশ্নের উপর ডিপেন্ড করে। কিন্তু এই টপিকে বক্সে কোন শব্দটা দেওয়া থাকবে সেগুলোর লিস্ট আমার কাছে আছে। এক, হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, অথবা হোয়াটস ডট ডট লাইক, as soon as, was born, has to, have to, there, eat, would rather, let alone, had better, as if, as though, lest, no sooner, had dot dot than, what if। এই টাইপের জিনিসগুলো বক্সে দেওয়া থাকবে। দ্যাট মিনস আমাদের কাছে এটা ক্লিয়ার যে বক্সে কী থাকতেছে না থাকতেছে। সহজ হয়ে গেল। তার মানে আমরা যদি প্রত্যেকটার ব্যবহার জানি, প্রত্যেকটার কিছু শর্টকাট জানি, তাহলেই তো আমাদের জন্য গেমটা ইজি হয়ে গেল। সো আমরা এই যে এগুলো প্রত্যেকটার ব্যবহার আজকের এই ক্লাসে জানবো। আবারও বলছি, এই একটা ভিডিওতেই তোমার এই টপিক পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। মূল ক্লাসটাতে যাওয়ার আগে তোমাকে আমি একটু বলে নিচ্ছি আমাদের এই ক্লাসের, মানে আমরা তোমাকে আজকে যে জিনিসগুলো পড়াবো, এটার পর তুমি যদি মনে করো যে আচ্ছা ঠিক আছে, ভাইয়াদেরকে আমি ভরসা করতেই পারি আমার ইংলিশ নিয়ে। সো আমরা মূলত আমাদের এইচএসসি 28 অনলাইন ব্যাচ ইংলিশ যে কোর্সটা আছে, ওই কোর্সে তোমাকে আমরা একদম লাইভ ক্লাস ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের ফুল সিলেবাসটা কভার করব। ঠিক আছে, প্রত্যেকটা ক্লাস হবে 1.5 ঘন্টার। ক্লাসগুলো হবে 10 মিনিট স্কুলের অ্যাপ এবং ওয়েবসাইটে। ক্লাসে আমরা যে দাগায় দাগায় তোমাকে পড়াবো, ওই লেকচার স্লাইডগুলো তোমাকে আমরা দিয়ে দিব। আচ্ছা, মনে করো কোনো কারণে তুমি ক্লাসটা মিস করে ফেলছো, এটার সলিউশন কি? ক্লাস মিস করলে তোমার জন্য থাকবে রেকর্ডেড ক্লাস। কেমন? আচ্ছা, রেকর্ডেড ক্লাস তুমি যে কোনো সময় দেখতে পারবো ওই ক্লাসগুলো। তারপর মনে করো যে আমরা তোমাকে পড়াচ্ছি ইংলিশ সেকেন্ড পেপারের স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস, একদম প্রথম ক্লাস ধরো এক্সাম্পল। বাট তোমার কোনো কারণে চেঞ্জিং সেন্টেন্সের ক্লাসগুলো লাগবে, ওইটা তো কয়েকদিন পর ক্লাস হবে, তোমার এখনই লাগবে, তোমার কলেজে এই জিনিসটা দিয়েছে, এখনই লাগবে। তাহলে কি করো ভাইয়া? এইচএসসি 28 তো তুমি 27 ব্যাচে আমরা তো সেম টপিকের উপর ক্লাস নিয়েছি, ওই ক্লাসগুলো তোমাকে দিয়ে দিব, যাতে যে কোনো সময় তুমি আপাতত দেখে কাজ সারতে পারো। আচ্ছা, প্রতিদিন যে টপিকের উপর ক্লাস হবে ওইটার উপর ডেইলি এক্সাম হবে, মাসে এক্সাম হবে পুরো মাসের টপিকগুলোর উপর, তারপর কোর্স শেষে মডেল টেস্ট হবে।
এরপর এই কোর্সে থাকছে রেগুলার কিউএনএ সেশন, যে জিনিসটা আমার সবচেয়ে বেশি মানে কাজের মনে হয়েছে তোমাদের জন্য, যে ভাইয়া ক্লাস করতেছি কোনো কারণে আমি কমেন্ট করলাম, কমেন্টের যে উত্তরটা পেয়েছি এটা হয়তো বুঝি নাই, আমার আপনার সাথে সরাসরি কথা বলতে পারলে ভালো লাগতো। আমরা প্রতি সপ্তাহে তোমার সাথে জুমে বা আমাদের গুগল মিটে এসে সরাসরি তোমার সাথে কথা বলবো, সেটা খুবই কার্যকরী একটা মানে ফিচার। তারপর ফেসবুক গ্রুপ থাকবে আলাদা, যেখানে তোমরা যে কোনো সময় যে কোনো পোস্টের মাধ্যমে কমেন্টের মাধ্যমে আমাদেরকে কোয়েশ্চেন করতে পারবা। ওই গ্রুপে আমরা বিভিন্ন সময় সাজেশন দেই, ট্রিপস অ্যান্ড ট্রিক্স দেই, মানে যখন যা লাগে আর কি সব কিছু দেওয়া হয়। আচ্ছা, তারপর মাস্টার বুক, এই জিনিসটা হচ্ছে আমি ইংলিশের কথাই যদি বলি, এই একটা বই তোমাকে আসলে মানে এইচএসসি ইংলিশের মানে আর কোনো বই কেনার দরকার নাই, এটাই আছে। কারণ তোমরা বিভিন্ন গাইড কিনো না, ওইসবের কিচ্ছু লাগবে না। এই মাস্টার বুকটা আমরা একদম এমনভাবে ডিজাইন করেছি, এমনভাবে রিসার্চ করে বানিয়েছি যে তোমার আর কিছু লাগবে না ইনশাআল্লাহ। অ্যান্ড এটা তোমার কলেজের ক্লাস শুরু হওয়ার আগেই তোমার হাতে পৌঁছে যাবে, ঠিক আছে? মানে অন্যরকম একটা আনন্দ আর কি, কলেজে তুমি বই নিয়ে যেতে পারবা। অলরাইট। এছাড়া প্রতি মাসে আমরা স্টুডেন্ট অফ দ্য মান্থ এবং টপ কন্ট্রিবিউটর পুরস্কার দিই। এটার মানে কি? মানে হচ্ছে যে স্টুডেন্টরা খুবই ভালো করে, বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, আমি তোমাদেরকে বলে দিব কোর্সে আসলে, তাদেরকে আমরা স্টুডেন্ট অফ দ্য মান্থ ঘোষণা করি। সেজন্য তাদেরকে সার্টিফিকেট দেই, 10 মিনিট স্কুলের লেটার দেই, 10 এমএসের টি শার্ট দেই। আর যারা টপ কন্ট্রিবিউটর হবে, ভালো পারফর্ম করবে, তাদেরকেও সার্টিফিকেট, 10 মিনিট স্কুলের টি শার্ট সহ বিভিন্ন উপহার আমরা পাঠিয়ে থাকি, সো দ্যাট তোমাদের আসলে আগ্রহটা থাকে। আচ্ছা, অনেকক্ষণ কথা হলো, চলো আমরা মূল আলোচনায় যাই। উপরে বক্সে ওয়াজবর্ন দেওয়া আছে শূন্যস্থান, মানে ক্লু হিসাবে আমরা শূন্যস্থানে কখন ওয়াজবর্নটা বসাবো, চলো আমরা একটু জেনে নিই। বলছে ওয়াজ বর্ন, এটা জন্মগ্রহণ করা অর্থে ব্যবহার করা হয়। দেখো এইখানে একটা নাম থাকবে, নাউন বা প্রোনাউন, এইখানে মূলত শূন্যস্থানটা দেওয়া থাকবে। শূন্যস্থানের পরে নর্মালি স্থানের নাম, নির্দিষ্ট সাল বা সময় দেওয়া থাকলে ওই শূন্যস্থানে ওয়াজ বর্ন হয়। আমি একটা এক্সাম্পল দিই, মনে রাখো। আরেকটা ব্যাপার, ইংলিশ সেকেন্ড পেপারে ভালো করার জন্য আসলে তোমার নোট করার বিকল্প নাই, ক্লাসের পরে তুমি নোট করে নিও নিজের মতো। দেখো, সক্রেটিস who was sentenced to death by drinking hemlock dash in 469 BC। দেখো শূন্যস্থানের আগে একজনের নাম দেওয়া আছে সক্রেটিস, শূন্যস্থানের পরে একটা নির্দিষ্ট সাল দেওয়া আছে বা সময় দেওয়া আছে। শূন্যস্থানে কী হবে বলো তো? ওয়াজ বর্ন, যে তিনি জন্মগ্রহণ করেছিলেন 469 BC-তে। আরেকটা এক্সাম্পল দিই, দেখো এগুলো সব বোর্ডে আসা প্রশ্ন। ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়াজ আ নার্স, তিনি ছিলেন একজন নার্স। শি ড্যাশ ইন ইতালি, শূন্যস্থানের পরে কি আছে? একটা স্থান দেওয়া আছে। শূন্যস্থানের পরে সাল, স্থান বা সময় দেওয়া থাকলে ওই শূন্যস্থানে নর্মালি কি হয়? ওয়াজ বর্ন হয়। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো কখন আমরা লেট অ্যালোন ব্যবহার করব। একদম সিম্পল হিসাব আমি তোমাকে বুঝিয়ে বলছি। শূন্যস্থানের আগে ছোট একটা জিনিস, তারপর শূন্যস্থান, তারপর বড় একটা জিনিস, তখনই শূন্যস্থানে লেট অ্যালোন হয়। এটার মানে হচ্ছে তো দূরের কথা। আমি একটা এক্সাম্পল দিই। মনে করো তুমি 1 কিলোমিটার হাঁটতেই কষ্ট হয়ে যায় বা 5 কিলোমিটার হাঁটতেই কষ্ট হয়ে যায়, আমি তোমাকে বললাম যে 10 মাইল দৌড়াও, বুঝাতে পারলাম?
যেমন আই ক্যান হার্ডলি ওয়াক, হার্ডলি কিন্তু একটা নেগেটিভ শব্দ, ড্যাশ রান আ রেস, মানে কত কাইন্ড অফ এরকম যে আমি মানে হাঁটতেই পারি না বা খুবই কম হাঁটি, একটা রেসে দৌড়ানো তো দূরের কথা, এরকম তো দূরের কথা বুঝালে আমরা শূন্যস্থানে লেট অ্যালোন দিব। দেখো শূন্যস্থানের আগে ছোট একটা জিনিস ওয়াক আছে, শূন্যস্থানের পরে বড় একটা জিনিস রান, দৌড়ানো। শূন্যস্থানের আগে হচ্ছে ওয়াক, হাঁটা, শূন্যস্থানের পরে হচ্ছে রান বা দৌড়ানো। ঠিক আছে, ওকে। হি ক্যানট ওয়াক ফর ফিউ স্টেপস, মানে এই যে সে কয়েকটা কদম হাঁটতেই পারে না, ড্যাশ রান ফর আ মাইল, 1 মাইল ধরো দৌড়ানো তো দূরের কথা। সে শূন্যস্থানের আগে হচ্ছে হাঁটা, পরে হচ্ছে দৌড়ানো। শূন্যস্থানে কী হবে বলো তো? লেট অ্যালোন, তাই না? ক্লিয়ার? বুঝেছো কেন লেট অ্যালোন হচ্ছে? তাহলে ওয়াজ বর্ন কখন হচ্ছে? জন্মগ্রহণ করা অর্থে। শূন্যস্থানের পরে নর্মালি সাল থাকে, স্থান থাকে, তখন আমরা ওয়াজ বর্ন ব্যবহার করি। আর লেট অ্যালোন ব্যবহার করি আগে ছোট জিনিস পরে বড় জিনিস, আর মাঝে তো দূরের কথা বুঝালে। এবার আসো হ্যাভ টু, হ্যাজ টু কখন বসে। আচ্ছা দেখো, হ্যাভ টু বা হ্যাজ টু কখনো হ্যাড টু হইতে পারে বাধ্যবাধকতা বুঝালে বসে। মনে করো যে তোমার আগামীকাল পরীক্ষা বা তুমি পরীক্ষায় A+ পেতে চাও, পরীক্ষায় A+ পাওয়ার জন্য তুমি কোন জিনিসটা করতে বাধ্য বলো তো? পড়াশোনা করতে বাধ্য। এরকম বাধ্যবাধকতা বুঝাতে আমরা হ্যাভ টু কিংবা হ্যাজ টু বসাই। কখন হ্যাভ টু হয়, কখন হ্যাজ টু হয়? হ্যাভ যেখানে হয় ওইখানে হ্যাভ টু হয়, হ্যাজ যেখানে হয় ওইখানে হ্যাজ টু হয়। যেমন হির সাথে আমরা কখনো হ্যাভ বলি না, আমরা বলি হি হ্যাজ, সো হি এর সাথে হ্যাজ টু। আবার আই এর সাথে আমরা কখনো হ্যাজ বলি না, আমরা কি কখনো বলি আই হ্যাজ? আমরা বলি আই হ্যাভ। সো একইভাবে আই এর সাথে হ্যাভ টু হবে। দেখো একটা এক্সাম্পল, আ গুড সিটিজেন ড্যাশ পারফর্ম আ লট অফ থিংস, হ্যাভ টু। একজন ভালো নাগরিককে অনেক জিনিস পারফর্ম করতে হয়, সে বাধ্য, সো হ্যাভ টু হবে। সারিকা ইজ অ্যান এক্সামিনি, শি ড্যাশ স্টাডি আ লট টু মেক আ গুড রেজাল্ট। এটা ভালো এক্সাম্পল তোমাকে বোঝানোর জন্য। সারিকা হচ্ছেন একজন পরীক্ষার্থী, তাকে ভালো রেজাল্ট করার জন্য অনেক পড়াশোনা করতে হবে, মানে ভালো রেজাল্ট করার জন্য সে অনেক পড়াশোনা করতে কি বাধ্য। সো এখানে সে এর সাথে কী হবে? হ্যাজ টু। কেন? কারণ এখানে তাকে বাধ্যবাধকতা বোঝাচ্ছে যে সে যদি ভালো রেজাল্ট করতে চায় তাহলে সে পড়াশোনা করতে বাধ্য, সেখানে কি হবে? হ্যাজ টু। আচ্ছা যেমন মাই কলেজ ইজ ফার অ্যাওয়ে ফ্রম আওয়ার হাউস, আই জাস্ট ওয়াক আ লং ওয়ে টু গো টু মাই কলেজ। মানে আমি যদি কলেজে যেতে চাই আমাকে অনেক লম্বা একটা পথ হাঁটতে হবে, আমি হাঁটতে বাধ্য, সো আই হ্যাভ টু। ঠিক আছে, ওকে। এবার আসো দেখি আমরা কখন আমরা হ্যাড বেটার বসাবো। আমরা বলি না যে তোমার তো অসুস্থ হয়েছ, তোমার অসুস্থতা কাজ করছে, দেখছি তোমার ঠান্ডা হয়েছে, জ্বর হয়েছে, তোমার উচিত একবার ডক্টর দেখানো। বাংলায় যেখানে আমরা উচিত বলি বা আমরা এখানে ইংরেজিতে সেখানে নর্মালি কী ব্যবহার করি? শুড ব্যবহার করি, তাই না? যে ইউ শুড, শুড ব্যবহার করি বা উচিত বলি। এই যেই জায়গায় শুড মানে পরীক্ষা কিন্তু ওই শূন্য মানে ওপরে যে বক্স থাকবে বক্সে কিন্তু শুড দেওয়া থাকে না। সো যেই জায়গায় আমরা বাংলায় উচিত বলি বা ইংরেজিতে শুড বলি ওই জায়গায় বক্সে হেড বেটার দেওয়া থাকবে, সেখানে তুমি হেড বেটার দিবা। আমি একটা এক্সাম্পল দিই, দেখো দ্য স্কাই ইজ ক্লাউডি, আকাশটা হচ্ছে মেঘাচ্ছন্ন। ইট মে রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে, একটা সম্ভাবনা আছে। ইউ জাস্ট লিভ আর্লি, মানে তোমার যেহেতু একটা সম্ভাবনা আছে বৃষ্টি হওয়ার, তোমার উচিত আগে আগে বের হয়ে যাওয়া, আগে আগে চলে যাওয়া উচিত। সো কী হবে? ইউ শুড লিভ আর্লি। শুড তো দিতে পারবো না, তাহলে কি দিব? শুড তো শূন্যস্থানে থাক মানে ওপরে বক্সে থাকবে না, থাকবে কি? হেড বেটার। তাহলে আমরা ইউর সাথে কি দিব? হেড বেটার। ঠিক আছে। রিতা ইজ ইল, রিতা হচ্ছে অসুস্থ। উই জাস্ট গো টু সি হার, আমাদের উচিত তাকে দেখতে যাওয়া। উই শুড, শুড তো থাকবে না, কি হবে? উই হেড বেটার। ক্লিয়ার? আচ্ছা, ইট মে রেইন টুডে, ইউ শুড লিভ আর্লিয়ার, যেটা অলরেডি দেখেছি আমরা। এবার আসো এজ ইফ অথবা এজ দো, এটা তোমরা এসএসসিতেও পড়েছ, এইটা পড়েছো তোমরা মোস্ট প্রবাবলি রাইট ফর্ম অফ ভার্বে অথবা কমপ্লিটিং সেন্টেন্সে। আচ্ছা, এজ ইফ অথবা এজ দো মানে হচ্ছে যেন। ঠিক আছে, যেমন সে এমনভাবে আচরণ করে যেন সে একটা প্রেসিডেন্ট। আচ্ছা, এই এজ ইফ বা এজ দো এর দুইটা ব্যবহার আছে। নর্মালি তো পরীক্ষা আমরা এটা শূন্যস্থান থাকবে এই জায়গায়। শূন্যস্থানের আগে যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় আর পরে যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, ওই শূন্যস্থানে এজ ইফ অথবা এজ দো হয়। ঠিক আছে, শূন্যস্থানের আগে প্রেজেন্ট ইনডেফিনিট,
পরে পাস্ট ইনডিফিনিট, শূন্যস্থানে এজ ইফ অথবা এজ দো। আবার শূন্যস্থানের আগে যদি পাস্ট ইনডিফিনিট হয়, বুঝো এই পাশে প্রেজেন্ট হইলে, বাম পাশে প্রেজেন্ট হইলে ডান পাশে পাস্ট ইনডিফিনিট হবে, আর বাম পাশেই যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে ডান পাশে হবে পাস্ট পারফেক্ট। ঠিক আছে, একটা এক্সাম্পল দেই চলো। হি ওভারলুকস মি ড্যাশ হি নেভার নিউ মি। শূন্যস্থানের আগে প্রেজেন্ট ইনডিফিনিট, দেখো সাবজেক্টের পরে ভার্বের সাথে এস বা ইএস থাকা মানেই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, আর শূন্যস্থানের পরে হচ্ছে পাস্ট ইনডিফিনিট, সাবজেক্টের পরে ভার্বের 2 নম্বর ফর্ম। সো শূন্যস্থানের আগে প্রেজেন্ট ইনডিফিনিট, পরে পাস্ট ইনডিফিনিট, শূন্যস্থানে কী হবে? এজ ইফ অথবা এজ দো। আবার দেখো আরেকটা এক্সাম্পল দেখি। হি লুকড ড্যাশ হি হ্যাড সিন আ ঘোস্ট। শূন্যস্থানের আগে পাস্ট ইনডিফিনিট, শূন্যস্থানের পরে সাবজেক্টে পরে হেড, তারপর ভার্বের 3 নম্বর ফর্ম, এই যে তার মানে পাস্ট পারফেক্ট। সো শূন্যস্থানের আগে পাস্ট ইনডিফিনিট, পরে পাস্ট পারফেক্ট, শূন্যস্থানে কী হবে? এজ ইফ অথবা এজ দো হবে। কেমন? আচ্ছা, এবার আসো হোয়াটস ডট ডট লাইক আর হচ্ছে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। এই দুইটা পার্থক্য খুব ভালো করে বুঝো, এইটাতে স্টুডেন্টরা খুব বেশি গুলিয়ে ফেলে। হোয়াট ডাজ লুক লাইক, আচ্ছা এই দুইটার ক্ষেত্রে পরীক্ষায় 2টা শূন্যস্থান থাকবে। কেন? এই জায়গায় একটা শূন্যস্থান থাকবে, এই জায়গায় একটা শূন্যস্থান থাকবে, মাঝে কিছু লেখা থাকবে, আমি একটু পর দেখাবো। আবার এইখানেও শূন্যস্থান থাকবে, এইখানেও শূন্যস্থান থাকবে, মাঝে কিছু লেখা থাকবে। সো কখন হোয়াট ডাজ লুক লাইক হবে এটা আগে বলি। কোনো একটা জিনিসের যদি বাহ্যিক আকার আকৃতি জানতে চাওয়া হয় তখন হোয়াট ডাজ লুক লাইক হয়। হোয়াট ডাজ লুক লাইক হয় মানে মনে করো যে একটা ছোট্ট ছেলে বললো, বাবা একটা কুমির দেখতে কেমন, বা একটা হাতি দেখতে কেমন, বা একটা স্যাটেলাইট দেখতে কেমন। এইখানে কিন্তু কুমিরের বাহ্যিক আকৃতি সে জানতে চাচ্ছে, কুমিরের মনটা কেমন সে জানতে চায় না, যে জিনিস দেখা যায় না। আচ্ছা, স্যাটেলাইট দেখতে কেমন সে জানতে চাচ্ছে, বা একটা হাতি দেখতে কেমন সেটা সে জানতে চাচ্ছে, সেই জিনিসগুলোর বাহ্যিক আকৃতি জানতে চাচ্ছে। সেরকম বাহ্যিক যেটা রূপ আকার আকৃতি আছে এটা যখন জানতে চাওয়া হবে তখন হবে হোয়াট ডাজ লুক লাইক। আর যখন কোনো একটা জিনিসের মানে গুণাবলী বা ভিতরগত কোনো একটা জিনিস জানতে চাওয়া হবে, আমি যদি একটা ভালো করে এক্সাম্পল দেই, আমি যদি বলি তোমাদের কলেজে নাকি শুনলাম নতুন একটা ইংলিশ টিচার আসছে, উনি কেমন, কেমন বলতে মূলত ধরো আমি জানতে চাচ্ছি যে ওনার মানে পার্সোনালিটি, ব্যক্তিত্ব কেমন, বা উনি কতটা রাগী, তার মনটা কতটা ভালো, বা মানে কতটা কি, এটা জানতে চাচ্ছি। সো এরকম যে কোনো একটা ব্যক্তির যদি আমরা কোনো একটা বৈশিষ্ট্য সম্পর্কে জানতে চাই, গুণাবলী বা সাধারণ অনুভূতি, যে জিনিসটা ধরো আমরা আসলে ধরতে পারি না, ছুতে পারি না, জাস্ট ফিল করতে পারি। যেমন মায়ের ভালোবাসা কেমন, মায়ের ভালোবাসা কি আমরা ধরতে পারি, ছুতে পারি? পারি না। তো এই জিনিসটার একটা কোনো আকার আকৃতি নেই, আমরা জাস্ট ফিল করতে পারি যে মায়ের ভালোবাসা। সো এই টাইপ সিচুয়েশনে আমরা হোয়াটস ডট ডট লাইক ব্যবহার করব। সো হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করব যখন কোনো একটা জিনিসের বাহ্যিক আকার আকৃতি জানতে চাওয়া হবে, আর হোয়াটস ডট ডট লাইক ব্যবহার করব আমরা যখন কোনো একটা জিনিসের মানে গুণাবলী বা বৈশিষ্ট্য জানতে চাওয়া হবে। যেমন দেখো এই যে হোয়াট ডাজ লুক লাইকের একটা এক্সাম্পল যদি দেই, বলছে ক্যান এনিওয়ান টেল মি ড্যাশ অ্যান এলিফ্যান্ট ড্যাশ। এই যে দেখো 2টা শূন্যস্থান, যে কেউ কোনো একজনকে আমাকে বলতে পারো যে একটা হাতি দেখতে কেমন। এই যে হোয়াট ডাজ লুক মানে কি, দেখা, একটা হাতি মানে কোনো কিছু দেখতে চাওয়া, জানতে চাওয়া, বুঝতে চাওয়া হলে আমরা হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করি। সো এই হাতির যে বৈশিষ্ট্যটা আছে সেটা মূলত জানতে চাচ্ছে যে দেখতে কেমন, এটার সামনে কি সুর আছে, বা এটা কেমন দেখতে, সেটার বাহ্যিক অস্তিত্ব জানতে চাচ্ছি। সো আমরা এখানে কী দিব? ক্যান এনিওয়ান টেল মি হোয়াট ডাজ অ্যান এলিফ্যান্ট লুক লাইক। ঠিক আছে, ওকে। ড্যাশ দ্য ব্যালকনি ড্যাশ ইট লুকস ভেরি বিউটিফুল। ধরো জিজ্ঞেস করলো যে ব্যালকনিটা দেখতে কেমন, এটা খুবই সুন্দর। একটা ব্যালকনির বাহ্যিক আকার আকৃতি জানতে চাচ্ছে, যেটা কি দেখতে সুন্দর নাকি অগুছালো না অপরিষ্কার, কেমন। সো হোয়াট ডাজ লুক লাইক। এবার আসো হোয়াটস ডট ডট লাইক দিই। এই যে মাদার্স লাভ ইট ইজ ইনকম্পেয়ারেবল, মানে বুঝেছে মায়ের ভালোবাসা কেমন, এটা অতুলনীয়। এই যে মায়ের ভালোবাসাটার ব্যাপারে জানতে চাচ্ছে, এটা কি ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়, এটা তো আমরা ফিল করতে পারি। সেখানে হোয়াট ডাজ লুক লাইক হবে না, হবে কি হোয়াটস মাদার্স লাভ লাইক, তাই না? ওকে, এবার আসো আরেকটা আছে হোয়াট ইজ ইট লাইক। এটাকে গুলাই ফেলো না, কারণ এখানে একটাই শূন্যস্থান থাকবে, দেখো মাঝে কোনো ডট নাই। এইটা ইজিলি বুঝবে, এটার পরে ভার প্লাস আইএনজি হয় আর শেষে প্রশ্নবোধক চিহ্ন হয়। এটার পরে ভার প্লাস আইএনজি এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন হয়। দেখো ড্যাশ সুইমিং ইন আ রিভার
আই এম সো এক্সাইটেড। এটা আমরা ব্যবহার করে মনে করো কখন কোনো কিছুর অনুভূতি কেমন সেটা জানতে, ঠিক আছে? কোনো একটা জিনিসের অনুভূতি কেমন সেটা জানার জন্য মূলত আমরা হোয়াটস ইট লাইক ব্যবহার করি। তো বলছে যে একটা নদীতে সাঁতার কাটার অনুভূতিটা কেমন। দেখো একটু আগে যেগুলো আমরা পড়ছি, যেমন হোয়াট ডাজ লুক লাইক পড়ছি কোনো কিছু দেখতে কেমন, আর এটা হচ্ছে কোনো একটা জিনিসের অনুভূতিটা কেমন। সো বলতেছে যে নদীতে সাঁতার কাটার অনুভূতিটা কেমন। শূন্যস্থানের পরে ভার্ব প্লাস আইনজি আছে, শূন্যস্থানের পরে ভার্ব প্লাস আইনজি আছে, তারপর প্রশ্নবোধক চিহ্ন আছে। সো কী হবে? হোয়াটস ইট লাইক সুইমিং ইন আ রিভার। একটা নদীতে সাঁতার কাটার অনুভূতিটা কেমন। শূন্যস্থানের পরে ভার্ব প্লাস আইনজি আছে, শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে। সো এখানে কী হবে? হোয়াটস ইট লাইক ওয়াচিং আ হরর ফিল্ম। কেমন? আচ্ছা, শূন্যস্থানের পরে ভার্ব প্লাস আইনজি, শেষে প্রশ্নবোধক চিহ্ন কি পাচ্ছি? এই যে আছে যে হোয়াটস ইট লাইক লিভিং ইন বাংলাদেশ। বাংলাদেশে বাস করার অনুভূতিটা কেমন? ইউ সিম টু বি ভেরি হ্যাপি উইথ ইউর লাইফ ইন বাংলাদেশ। তোমাকে মনে হচ্ছে যে তুমি বাংলাদেশে থেকে খুবই হ্যাপি। আচ্ছা, সো ক্লিয়ার? আচ্ছা দেখো ভাইয়া, তোমার এগুলো অনেক রুল মনে হতে পারে যে ভাই এতগুলো কীভাবে মনে রাখবো। তুমি প্রথমবার পড়ছো সেজন্য তোমার কাছে কঠিন লাগছে, বাট এটা খুবই মজার একটা টপিক। তোমাকে তো ভাইয়া অলরেডি বলেছি যে এটার জন্য তোমাকে কী করা লাগবে, খাতায় নোট করলেই হবে, আর কিচ্ছু লাগবে না। উড ইউ মাইন্ড, দেখো এই যে আমরা হোয়াটস ইট লাইক এইটার একটা শর্টকাট পড়ছি কি, যে ভার্ব প্লাস আইনজি হবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে। উড ইউ মাইন্ডের পরেও ভার্ব প্লাস আইনজি হবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে। তাহলে কোনটার কখন ব্যবহার করব আমরা? হোয়াটস ইট লাইকেও এরকম হয়, উড ইউ মাইন্ডেও এরকম হয়, তাহলে কখন কোনটা ব্যবহার করব? দেখো হোয়াটস ইট লাইক ব্যবহার করব আমরা যখন কোনো কিছু করার অনুভূতি কেমন জানতে চাওয়া হয়, অনুভূতিটা জানতে চাওয়া হয়, যেমন নদীতে সাঁতার কাটার অনুভূতি কেমন। আর উড ইউ মাইন্ড আমরা ব্যবহার করব যখন বিনয়ের সাথে কাউকে কোনো কিছু করার জন্য অনুরোধ করব আমরা, যেমন তুমি কি দয়া করে জানালাটা খুলে দিতে পারো। এইখানে কি আমি বলবো যে হোয়াটস ইট লাইক? এইখানে তো আমি জিজ্ঞেস করি নাই যে জানালা খোলার অনুভূতি কেমন, আমি বুঝাইতে চাইতেছি দয়া করে তুমি জানালাটা খুলে দিবা। তো কী হবে? উড ইউ মাইন্ড। হ্যাঁ, ইট ইজ রেইনিং হেভিলি, মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ড্যাশ ক্লোজিং দ্য উইন্ডো, মানে তুমি কি দয়া করে জানালাটা বন্ধ করে দিতে পারো। কী হবে? উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য উইন্ডো। ড্যাশ টেকিং টি উইথ মি, উড ইউ মাইন্ড টেকিং টি উইথ মি। দেখো শূন্যস্থানের পরে ভার্ব প্লাস আইনজি, শেষে প্রশ্নবোধক চিহ্ন। সো তুমি কি বিনয়ের সাথে কোনো একটা জিনিস আমরা জিজ্ঞেস করছি, সেখানে আমরা উড ইউ মাইন্ড ব্যবহার করবো। দ্য রুম অ্যাপিয়ার্স টু বি সাফারিং, রুমটাকে মনে হচ্ছে সাফারিং, তাহলে এখানে কি হবে? উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডোজ। আচ্ছা, এবার আসো হোয়াট ইফ। হোয়াট ইফ মানে হচ্ছে যদি এমনটা হয় তাহলে কি। মনে করো যে আমি বললাম যে বৃষ্টি হইতে পারে, মানে ছাতা নিয়ে যাও। হোয়াট ইফ, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আরও বাস্তব এক্সাম্পল দিচ্ছি। দেখো হোয়াট ইফের পরে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, বাট শেষে প্রশ্নবোধক চিহ্ন হয়। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি বুঝো তো? যেখানে কোনো একটা বর্ণনা দেওয়া হয়, বিবৃতি দেওয়া হয়। আরও শর্টকাট যদি আমি তোমাকে বুঝাইতে চাই, অ্যাসার্টিভ সেন্টেন্সটা শুরু হয় সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে, আর শেষে কি হবে বলছে? প্রশ্নবোধক। নর্মালি অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে কিন্তু ফুল স্টপ হয়, কিন্তু এইখানে হোয়াট ইফ থাকার কারণে শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে, মাঝে অ্যাসার্টিভ সেন্টেন্সটা হবে। হোয়াট ইফ মানে হচ্ছে যদি এমনটা হয় তাহলে কি। যেমন দেখো বলছে হেলমেট শুড বি ইউজড হোয়াইল ড্রাইভিং আ মোটর বাইক। যখন তুমি মোটর বাইক চালাচ্ছ তখন তোমার হেলমেট পরা উচিত, ঠিক আছে? আলহামদুলিল্লাহ আমি একটু মানে কয়েকদিন আগে হেলমেট পরার কারণে বেঁচেছি। দেখো তোমরা এখানে আমার কিছু সাদা দাগ দেখতে পারো, এখানেও আমার একটু অ্যাক্সিডেন্টের কারণে মানে আমি এটা পরে আছি, জাস্ট এই মোটর বাইকের অ্যাক্সিডেন্টটা আমার এরকম হয়েছে। আচ্ছা, সো বলছে হেলমেট শুড বি ইউজড হোয়াইল ড্রাইভিং আ মোটর বাইক। দেখো শূন্যস্থান, এটা পরে অ্যাসার্টিভ সেন্টেন্স আছে কিনা দেখবো। কীভাবে বুঝবো? শুরুতে একটা সাবজেক্ট থাকবে, তারপর ভার্ব থাকবে, সাবজেক্ট ভার্ব আছে, শেষে বাক্যটা শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে না? দ্যাট মিনস এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে নর্মালি ফুল স্টপ হইলেও এখানে আমরা দেখতেছি শেষে প্রশ্নবোধক চিহ্ন, আগে শূন্যস্থান। তো ওই শূন্যস্থানে কী হবে? হোয়াট ইফ।
বলছো হোয়াট ইফ ইউ আর ইন আ বাইক অ্যান্ড মেট আ সিরিয়াস অ্যাক্সিডেন্ট, মানে বলতেছে তোমার আসলে ড্রাইভিংয়ের সময় হেলমেট পরা উচিত। কারণটা কি বলতেছি, যদি এমন হয় যে তুমি একটা বাইকে আছো এবং একটা সিরিয়াস অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সো তোমার উচিত হেলমেট পরা। কেমন? আচ্ছা, সেখানে কি হবে? হোয়াট ইফ দ্য রিভার ইজ কাম, নদীটা খুবই মানে শান্ত। শূন্যস্থানের পরে সাবজেক্ট ভার্ব, দ্যাট মিনস অ্যাসার্টিভ সেন্টেন্স, শেষে কিন্তু আবার প্রশ্নবোধক চিহ্ন, তার মানে এখানে কি হবে? হোয়াট ইফ, হোয়াট ইফ উই সুইম ইন দ্য রিভার। ওকে, উড রাদার, উড রাদার মানে হচ্ছে বরং ভালো, ঠিক আছে? যেমন বৃষ্টি হতে পারে, তুমি বরং আচ্ছা, অথবা ধরো আমি বললাম যে আমাকে একজন জিজ্ঞেস করলো, দুর্জয় ভাই, আমার নাম হচ্ছে নাইম দুর্জয়, আচ্ছা বলো দুর্জয় ভাই আপনি কফি নেবেন না চা নেবেন? আপনি বরং, আমি বললাম আমি বরং কফিই খাই, ঠিক আছে? সো বরং ভালো হবে। এই উড রাদারের এই রুলটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। আচ্ছা, উড রাদারের পরে যে ভার্বটা হবে এটার পরে দেন হবে, এই যে দেখছো এখানেও 3 স্টার দেওয়া আছে, এই রুলটা থেকে সবচেয়ে বেশি আসে। মানে বাক্যটাতে নর্মালি দেন থাকে, THEN না কিন্তু THAN। আচ্ছা, এছাড়াও উড রাদারের পরে শুধু ভার্বও থাকতে পারে। দেখো, হিজ প্যারেন্টস ড্যাশ স্টে ইন ভিলেজ দেন লিভ উইথ হিম ইন ঢাকা, মানে তার সাথে ঢাকায় থাকার চেয়ে বরং গ্রামে থাকাই ভালো, এই যে বরং ভালো। আচ্ছা, সো শূন্যস্থান ভার্ব দেন আছে, সো এখানে কী হবে? উড রাদার, হিজ প্যারেন্টস উড রাদার স্টে ইন ভিলেজ দেন লিভ। আচ্ছা, রূপা ড্যাশ টেক আপ দ্য প্রফেশন অফ টিচিং দেন, দেখো দেনেরটা থেকেই বেশি আসে আসলে। সো শূন্য বাক্যে কিন্তু দেন আছে, সো কী দিতে পারি আমরা? উড রাদার। এবার আসো নো সোনার হেড, এইটা তোমরা কমপ্লিটিং সেন্টেন্সে অনেক পড়ছো, পড়াই পড়ছো। নো সোনার হেড থাকলেও কিন্তু দেন হয়, নো সোনার হেড থাকলেও কি হয়? দেন হয়, মাথায় রেখো। আচ্ছা, পার্থক্য আছে, এখন বুঝাই দিব। নো মানে শূন্যস্থানের পরে সাবজেক্ট, তারপর ভার্বের 3 নাম্বার ফর্ম। মনে রাখবা, একটা বাক্য চিন্তা করো, হেড, এটা কোন টেন্স বলো তো? পাস্ট পারফেক্ট টেন্স না? কিভাবে? সাবজেক্ট হেড তারপর ভার্বের 3 নাম্বার ফর্ম। আচ্ছা, এইটাও কিছুটা এমন, সাবজেক্টটা একটু আগে বসছে, সাবজেক্ট একটু পরে বসছে, আর এইখানে মানে নো সোনার হেড বসতেছে আর কি। এই যে নো সোনার হেড, হেড কিন্তু বসতেছে। আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য বলতেছি, আই হ্যাড সিন, সো পাস্ট পারফেক্ট, মনে রাখার জন্য বলতেছি। দ্য স্নেক, তারপর বলতেছে এখানে কী হবে? দেন, মানে এক পাশে নো সোনার হেড হইলে এরপরে এটার সাথে কি হয়? দেন হয়। আর দেনের পরের অংশটা পাস্ট ইনডেফিনিট হয়। কি হয়? পাস্ট ইনডেফিনিট হয়, ঠিক আছে? দেনের পরের অংশটা পাস্ট ইনডেফিনিট হয়। পাস্ট ইনডেফিনিট মানে কি? সাবজেক্ট ভার্বের 2 নাম্বার ফর্ম। সো নো সোনার হেড আই সিন দ্য স্নেক দেন আই বিকাম awestruck। আচ্ছা, দ্য স্টুডেন্ট ওয়ার টকিং ইন দ্য ক্লাস, শিক্ষার্থীরা ক্লাসে কথা বলছিল। নো সোনার হেড দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস দেন কিন্তু অলরেডি দেওয়া আছে, সো এখানে কী হবে? নো সোনার হেড। ওকে, এবার আসো অ্যাজ সুন এজের নর্মালি পরীক্ষায় এইটা আসে, বাট এটাও আসতে পারে, দুইটা। আমরা বলি না যে কাজটা কি করছো, অ্যাজ সুন এজ পসিবল কাজটা করে আমাকে দাও, মানে যত দ্রুত সম্ভব। সো নর্মালি শূন্যস্থানের পরে যদি পসিবল কথাটা থাকে, তাহলে আমরা এখানে অ্যাজ সুন এজ দিতে পারি, যে অ্যাজ সুন এজ পসিবল। এছাড়া অ্যাজ সুন এজের আরেকটা ব্যবহার আছে, সেটা হচ্ছে এই পাশেও পাস্ট ইনডিফিনিট, এই পাশেও পাস্ট ইনডিফিনিট, শূন্যস্থানে হয় অ্যাজ সুন এজ। দেখো, মানে অ্যাজ সুন এজ যে মাঝেই বসবে এমন না, শুরুতেও বসতে পারে। এই এক্সাম্পলের মাধ্যমে আমরা জানলাম যে অ্যাজ সুন এজ হি মেট মি, হি হচ্ছে সাবজেক্ট, মেট হচ্ছে ভার্বের 2 নাম্বার ফর্ম। সাবজেক্ট প্লাস ভার্বের 2 নাম্বার ফর্মে এটা কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। আবার দেখো, সাবজেক্ট প্লাস ভার্বের 2 নাম্বার ফর্ম, এটাও পাস্ট ইনডিফিনিট। সো কী বললাম? এইটাও পাস্ট ইনডিফিনিট, এইটাও পাস্ট ইনডিফিনিট। সো এখানে কী হইতে পারে? অ্যাজ সুন এজ, মানে দুইটাই পাস্ট ইনডিফিনিট, একটা বাক্যে 2টা ক্লজ, দুইটাই পাস্ট ইনডিফিনিট। এখানে কী হইতে পারে? অ্যাজ সুন এজ, ঠিক আছে? অ্যাজ সুন এজ
হি মেট মি, হি হাগড মি ওয়ার্মলি। দেখো দ্য রেইন সাবজেক্ট, স্টপড ভার্বের 2 নম্বর ফর্ম, আই সাবজেক্ট, স্টার্টেড ভার্বের 2 নম্বর ফর্ম, দুইটাই পাস্ট ইনডিফিনিট টেন্স। তো এখানে কি হবে? as soon as the rain stopped I started for home। আচ্ছা, এবার চলো আমরা দেয়ারের কিছু ব্যবহার দেখি। এটা থেকে পরীক্ষায় আসে দেয়ার এবং ইট, এই দুইটার সাথে তোমাদের একটু ঝামেলা লাগতে পারে। হ্যাঁ, দেয়ারের দুইটা ব্যবহার সবচেয়ে বেশি আসে, এই দুইটা, এটাও আমরা জানবো। দেখো আমি এক্সাম্পল দিয়ে দিয়ে বলি। শূন্য, দেয়ার এবং ইট দুইটাই কিন্তু বাক্যের শুরুতে বসে সাবজেক্টের জায়গায়। শূন্যস্থান, শূন্যস্থানের পরে সিঙ্গুলার ভার্ব, এর পরের সাবজেক্টও সিঙ্গুলার। দেখো ইজ সিঙ্গুলার, আর কিন্তু আবার প্লুরাল। সো ইজ সিঙ্গুলার, এরপরে কিন্তু সিঙ্গুলারই দিয়েছে যে আ লেক অফ কমিউনিকেশন, একটা মানে কমিউনিকেশনের অভাব আর কি। সো শূন্যস্থানের পরে ভার্বও সিঙ্গুলার, এর পরের নাউনটাও সিঙ্গুলার, এখানে কি হবে? দেয়ার হবে। এই দেখো শূন্যস্থানের পরে ভার্বটাও সিঙ্গুলার, এরপরের সাবজেক্টটাও সিঙ্গুলার। আবার শূন্যস্থানের পরে ভার্বটা যদি প্লুরাল হয়, এরপরের সাবজেক্টও কি হবে? প্লুরাল হবে। সো কী হবে? দেয়ার ইজ আ লেক অফ কমিউনিকেশন, অথবা দেয়ার আর মেনি ম্যাঙ্গো ট্রিজ। ঠিক আছে? সো দেয়ারের পরে সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার সাবজেক্ট, দেয়ারের পরে প্লুরাল ভার্ব, প্লুরাল সাবজেক্ট। ঠিক আছে? মানে তুমি শূন্যস্থানের পরে ভার্ব আর নাউনের উপর ডিপেন্ড করবে বাকি সব কিছু। শূন্যস্থানের পরে ভার্ব এবং নাউন, ভার্ব এবং নাউন। কেমন? আচ্ছা, আর এটা তো খুবই সহজ। ওয়ান্স বা লং এগো থাকবে, লং এগো, তারপর এখানে লিভড বেশিরভাগ সময় থাকবে, দেয়ার লিভড। ঠিক আছে? সো ক্লিয়ার করি আমি একবার। শূন্যস্থানের আগে ওয়ান্স থাকতে পারে, লং এগো থাকতে পারে, পরে লিভড থাকলে শূন্যস্থানে দেয়ার হবে। দেয়ারের পরে নাউন মানে ভার্বটাও সিঙ্গুলার, সাবজেক্টও সিঙ্গুলার হলে মানে শূন্যস্থানের পরে ভার্বটাও সিঙ্গুলার, সাবজেক্টও সিঙ্গুলার, এখানে দেয়ার হবে। শূন্যস্থানের পরে ভার্ব প্লুরাল, সাবজেক্ট প্লুরাল, এখানে দেয়ার হইতে পারে। সো এই তিনটা অবস্থায় দেয়ার হইতে পারে। তোমার কাছে একটু জটিল লাগতে পারে, বাট আমি রিকোয়েস্ট করবো খাতায় লিখো, সাথে এক্সাম্পলটাও লিখো, দেখবা যে ইজি লাগতেছে। আচ্ছা, ইট, ইটের ব্যবহার আসলে আলাদা করে পড়াবো না, তুমি ইজিলি অর্থটা বুঝলেই হবে। ঠিক আছে? আমরা বলি না ইট ইজ, তাও আমি একবার বলে দিই। দেখো এইখানে এক্সাম্পল দিয়ে বলি। ইট, দেখো শূন্যস্থানের পরে নাউনটা সিঙ্গুলার, সরি শূন্যস্থানের পরে ভার্বটা সিঙ্গুলার ইজ, কিন্তু এরপর আবার প্লুরাল। সো ওইখানে দেয়ারের রুল আসেই না। কী হবে? ইট ইজ মেনি ইয়ার্স সিন্স উই ফার্স্ট মেট, অনেক বছর হয়ে গেছে যে আমরা প্রথম দেখা হয়েছিল। ইট ইজ ভেরি হট টুডে, বললেই বোঝা যাচ্ছে ইট ইজ ভেরি হট টুডে। বলছে আওয়ার স্প্রিং ইজ ভেরি চার্মিং, আমাদের বসন্তটা খুবই চার্মিং। ডিউরিং স্প্রিং ভেরিয়াস কাইন্ডস অফ ফ্লাওয়ার্স ব্লুম। এই যে এইটা একটা ইম্পর্টেন্ট রুল। সিমস, শূন্যস্থানের পরে যদি সিমস আসে, কি শূন্যস্থানের পরে যদি সিমস আসে, এই রুলটা এখানে থাকার কথা। এই যে সিমস বা এপিয়ার্স যদি আসে শূন্যস্থানের পরে, তখন ওই শূন্যস্থানে ইট হতে পারে। কি হতে পারে? ইট। সো যেমন এখানে আমরা দেখছি যে ইট সিমস দ্যাট এভরিথিং হ্যাজ গট আ নিউ লাইফ। কী হবে? ইট হবে। শূন্যস্থানের পরে যদি সিমস আসে, তাহলে এখানে কি হতে পারে? ইট হতে পারে। আচ্ছা, এবার আসো ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম, এইটাও তোমাদেরকে আমি পড়িয়েছি কমপ্লিটিং সেন্টেন্সে, এসএসসিতে। আচ্ছা, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট এবং ভার্বের 2 নম্বর ফর্ম হয়। ঠিক আছে? সাবজেক্ট এবং ভার্বের 2 নম্বর ফর্মটা হয়। যেমন ইউর এনিমিজ আর লুকিং ফর ইউ, তোমার শত্রুরা তোমাকে খুঁজছে। শূন্যস্থানের পরে সাবজেক্ট ভার্বের 2 নম্বর ফর্ম। সো কী হবে? ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম। ঠিক আছে? সো ইট ইজ টাইম ইউ লেফট দিস প্লেস, অথবা ইট ইজ হাই টাইম ইউ লেফট দিস প্লেস। শূন্যস্থানে পরে সাবজেক্ট ভার্বের 2 নম্বর ফর্ম, তাহলে কি হবে? ইট ইজ টাইম পিপল স্টপড করাপশন ফ্রম সোসাইটি, বা ইট ইজ হাই টাইম পিপল স্টপড করাপশন ফ্রম সোসাইটি। ক্লিয়ার? আচ্ছা, ইটস 10:30 অ্যান্ড দিবা ইজ স্টিল ইন বেড, মানে দেখো এতটা বাজে গেছে, তারপরও দিবা এখনও কি বেডে আছে। শূন্যস্থানের পরে সাবজেক্ট হিসেবে শি আছে,
ভার্বের 2 নম্বর ফর্ম হিসেবে গট আছে। সো কী হবে, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, মানে ওই যে বক্সের মধ্যে যেটা দেওয়া থাকবে ওইটাই আমরা দিব আর কি। সো ইট ইজ টাইম শি গট আপ বা ইট ইজ হাই টাইম শি গট আপ। আনলেস, আনলেস কথাটা আমরা কখন দিব, যদি না অর্থে। দেখো শূন্যস্থান থাকবে এইখানে, এরপরে প্রেজেন্ট ইনডিফিনিট ফিউচার ইনডিফিনিট হইলে আমরা ওইখানে আনলেস দিতে পারি। বা আবার মানে এমনও হইতে পারে যে আনলেসটা এইখানে আর এইটা এইখানে, মানে ওই যে একটু আগে আমি তোমাদেরকে একটা পড়িয়েছিলাম, সেটা হচ্ছে অ্যাজ সুন এজ পড়িয়েছিলাম ওই রকম। বলছে ইউ উইল নট সাকসিড ইন লাইফ, এটা কি কোন টেন্স বলো তো, প্রেজেন্ট ইনডিফিনিটে পড়ে না ফিউচার ইনডিফিনিটে পড়ে? ফিউচার ইনডিফিনিটে পড়ে, ইউ উইল নট সাকসিড ইন লাইফ। আচ্ছা, আর প্রেজেন্ট ইনডিফিনিটে কোনটা পড়ে, এটা ইউ ওয়ার্ক হার্ড সাবজেক্ট ভার্ব, সেখানে কি হবে আনলেস, মানে ফিউচার ইনডিফিনিটও আছে ফিউচার ইনডিফিনিটও আছে প্রেজেন্ট ইনডিফিনিটও আছে, সো এখানে কী হতে পারে আনলেস। বলছে ইউ উইল নট সাকসিড ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করতে পারবে না বা সফল হবে না আনলেস, যদি না ইউ ওয়ার্ক হার্ড, তুমি কঠোর পরিশ্রম করো। বলছে যদি না তুমি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি জীবনে কি সফল হবে না। টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ, সময় হচ্ছে আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। দেখো শূন্যস্থান তো আছেই, তারপর এখানে ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। ইউ মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম, দেখো এটাও হচ্ছে কাইন্ড অফ প্রেজেন্ট ইনডিফিনিট। এবার অর্থটার দিকে তাকাই, বলছে সময় খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনে, যদি না আচ্ছা বলছে ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করতে পারবে না, ইউ মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম, যদি না তুমি মানে সময়ের সদ্ব্যবহার করো। সো কী হইতে পারে, ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ আনলেস, এইখানে শূন্যস্থানটা হবে আনলেস ইউ মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম, যদি না তুমি সময়ের সদ্ব্যবহারটা করো। ঠিক আছে, সো এখানে না দিয়ে আমরা এখানে দিতে পারি। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে এখানে অর্থটা বোঝা, আমি তোমাদেরকে ইংলিশ ফার্স্ট পেপারেরও একটা ক্লাসে বলেছিলাম যে ইংলিশে যদি তুমি ভালো করতে চাও তাহলে অর্থ বোঝার আসলে বিকল্প নাই। আচ্ছা, লেস্ট, লেস্ট মানে হচ্ছে যাতে না। লেস্টের একটা সুন্দর মানে মনে রাখার একটা টেকনিক আছে, সেটা কি শূন্যস্থান, মানে এখানে তো শূন্যস্থান থাকবে, শূন্যস্থান পরে সাবজেক্ট, তারপর শুড অথবা মাইট থাকবে। কি থাকবে, শুড অথবা মাইট। একটা এক্সাম্পল দিয়ে দেখো, দ্য থিফ হ্যাজ ফ্লেড অ্যাওয়ে, চোরটা পালিয়েছে। লেস্ট, লেস্ট মানে হচ্ছে যাতে না, সাবজেক্ট শুড অথবা মাইট, মাইট আছে, হি মাইট বি কট, মানে সে ধরা পড়ে যাইতে পারে, যাতে সে ধরা না পড়ে, যাতে না, এই জন্য আমরা লেস্ট দিয়েছি। সো শূন্যস্থানের পরে সাবজেক্ট এবং শুড অথবা মাইট থাকলে সেখানে আমরা কী দিতে পারি, লেস্ট। দেখো রিমি স্টাডিড হার্ড, সাবজেক্ট শুড অথবা মাইট, লেস্ট GPA5 শুড বি মিসড। ইউ স্টার্টেড লেট, নাও এখন ইউ আর ওয়াকিং স্লোলি, তুমি আস্তে হাঁটছো, ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো। শূন্যস্থানের পরে সাবজেক্ট শুড, লেস্ট ইউ শুড মিস দ্য বাস। ইন অর্ডার দ্যাট বা সো দ্যাট, এগুলোর মানে কি যাতে, এগুলোর মানে কি যাতে। সো আমরা কি দিতে পারি, তানিশা ওয়েন্ট টু কলেজ, তানিশা কলেজে গিয়েছিল, সো দ্যাট যাতে, কিংবা ইন অর্ডার দ্যাট যাতে শি কুড লার্ন সামথিং। শূন্যস্থানের পর নর্মালি সাবজেক্ট এবং মোডাল অক্সিলারি ভার্ব হয়। মোডাল অক্সিলারি ভার্ব কোনগুলো, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এগুলোই তো, তাই না? আচ্ছা, সো তানিশা ওয়েন্ট টু কলেজ ইন অর্ডার দ্যাট অথবা সো দ্যাট, এগুলো হবে। হি টুক আ পার্ট টাইম জব, সে একটা পার্ট টাইম জব নিয়েছিল, সো দ্যাট যাতে হি কুড আর্ন সাম মানি, সে কিছু টাকা উপার্জন করতে পারে, বা ইন অর্ডার দ্যাট শি কুড আর্ন সাম মানি। ইউজড টু, আমরা একদম শেষের দিকে চলে আসছি। ইউজ টু মানে হচ্ছে অতীতের কোনো একটা অভ্যাস, সেটাকে আমরা বোঝানোর জন্য ইউজ টু ব্যবহার করি। ইউজ টু এর পরে বারবার বেস ফর্ম হয়। দেখো সামটাইমস, মাঝে মাঝে উই বিকাম স্পিচলেস, আমরা আসলে ভাষা হারিয়ে ফেলি, বাকরুদ্ধ হয়ে যায়। রিমেম্বারিং, মনে করে, আওয়ার চাইল্ডহুড মেমোরিজ, আমাদের শৈশবের স্মৃতি। উই ইউজ টু বারবার বেস ফর্ম সুইম ইন দ্য রিভার, মানে তখন আমরা নদীতে সাঁতার কাটতাম, সে কি স্মৃতি, মানে এরকম অতীতের কোনো একটা জিনিস বুঝাতে, অভ্যাস বুঝাতে আমরা ইউজ টু ব্যবহার করি। উই ইউজড টু সুইম ইন দ্য রিভার। এভরিবডি ডিসলাইকড রাকিব, প্রত্যেকেই রাকিবকে অপছন্দ করে। হি ড্যাশ
ডু মেনি সো মেনি হার্মফুল অ্যাক্টিভিটিস। ও আচ্ছা না, সো হবে না, ডুই হবে। কেন দেখো, তোমাকে আমি যদি এখানে ইউজ টু লিখে দিই, বলছে প্রত্যেকেই রাহিবকে অপছন্দ করে। হি সে ইউজড টু ডু মেনি হার্মফুল অ্যাক্টিভিটিস, মানে সে অভ্যস্ত ছিল অনেক ক্ষতিকর কাজ করতে। সো অতীতের অভ্যাসের কথা বলছে। কেমন, সেখানে কি হয়েছে, ইউজড টু। এই তো গেল আমাদের এই যে স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেসের ইম্পর্ট্যান্ট, অ্যান্ড এগুলো থেকেই তোমার 90%-এর উপরে পরীক্ষায় আসবে। ঠিক আছে, এবার চলো আমরা একটা বোর্ডের প্রশ্ন সলভ করতে গিয়ে এটা প্রমাণ করব যে আমরা পারি বা আমরা শিখছি। বোর্ডের প্রশ্ন সলভ করবো আমরা এখন। যে প্রশ্নটা এসেছিল ঢাকা বোর্ডে 2025 সালে, দেখো শূন্যস্থানে, এর আগে লাইনটা বুঝো না হয় গুলাই ফেলা, বলছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য সুইটেবল ফ্রেজেস অর ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স। এখানে কিন্তু স্পেশাল বলে নাই, বলছে সুইটেবল ফ্রেজেস অর ওয়ার্ডস। আচ্ছা, লেট অ্যালোন পড়াইছি, হোয়াট ডাজ লুক লাইক পড়াইছি, ওই যে হোয়াট ডাজ লুক লাইক, হোয়াটস ডট লাইক কখন কোনটা হয়, হ্যাভ টু হ্যাজ টু পড়াইছি, ওয়াজ বর্নও পড়াইছি আজকে, ইটও পড়িয়েছি, হ্যাড বেটারও পড়িয়েছি, দেয়ার পড়িয়েছি, অ্যাজ সুন এজ পড়িয়েছি, উড রাদার থাকলে দেন হয় এটাও পড়িয়েছি, হোয়াটস ডট লাইক এটাও পড়িয়েছি, সবগুলো পড়িয়েছি। অ্যান্ড এগুলোই ঢাকা বোর্ডে আসছে, তোমার বোর্ডেও আসবে। ইউ ড্যাশ নট টাচ দ্য ক্রোকোডাইল, ইট মে বি ডেঞ্জারাস, মানে বোঝাচ্ছে যে তোমার আসলে ক্রোকোডাইল টাচ করা উচিত না। ইউ শুড নট, উচিত বোঝাতে আমরা কি শুড ব্যবহার করি, শুডের পরিবর্তে কি হইতে পারে বললাম, হ্যাড বেটার, মনে আছে? আচ্ছা, শি হ্যাজ নেভার বয়েলড অ্যান এগ, সে কখনো একটা ডিম সিদ্ধ করে নাই। প্রিপেয়ার্ড অ্যান এন্টায়ার মিল, একটা পুরা একবেলার খাবার মানে রেডি করা তো দূরের কথা, বুঝালে লেট অ্যালোন হয়। অথবা আরও একটা রুল আমি তোমাকে পড়েছি, শূন্যস্থানে আগে ছোটো জিনিস, পরে যদি বড় জিনিস থাকে শূন্যস্থানে কি হবে, লেট অ্যালোন। কেমন, ইট ইজ রেইনিং আউটসাইড, বাইরে বৃষ্টি হচ্ছে। হি উইল গো টু দ্য শপ ড্যাশ দ্য রেইন স্টপস, মানে বাইরে বৃষ্টি হচ্ছে, সে দোকানে যাবে যখনই বৃষ্টি থামবে, মানে এরকম তাৎক্ষণিকতা বোঝাতে যে যখনই বৃষ্টি থামবে সে দোকানে যাবে, এরকম তাৎক্ষণিকতা বোঝাতে আমরা কি ব্যবহার করি, অ্যাজ সুন এজ, এই যে যখনই। আচ্ছা, আই ডোন্ট নিড আ লিফট, আমার লিফটের প্রয়োজন নাই। আই জাস্ট ওয়াক, মানে আমি বরং হেঁটে যাই, আমি বরং ভালো হাঁটি। বরং ভালো বোঝাতে কি হয়, উড রাদার হয় না, পড়িয়েছি না আজকে, উড রাদারের দুইটা ব্যবহার হয়, যে একটাতে দেন থাকবে আর একটাতে ভার্ব থাকবে, ভার্বেরটা আসছে। দে ড্যাশ সলভ দিস প্রবলেম সোন অর দ্য প্রজেক্ট উইল ফেল, মানে তাদেরকে খুব শীঘ্রই এই সমস্যাগুলো সমাধান করতে হবে, তারা করতে বাধ্য। যদি না করে দিস প্রজেক্ট বা দ্য প্রজেক্ট উইল ফেল, এই প্রজেক্টটা ব্যর্থ হবে। সো কোনো একটা জিনিসের বাধ্যবাধকতা বোঝাতে কি হয় বলো তো, পড়িয়েছি হ্যাভ টু অথবা হ্যাজ টু। সো দের সাথে কি হবে, হ্যাভ টু, দে হ্যাভ টু। দ্য হাউস ওয়াজ ডার্টি, ঘরটা ছিল নোংরা। দের ওয়াজ ইট ওয়াজ, বা মানে শুনুন বলছে ইট ওয়াজ, ওয়াজ জন হু ক্লিন দ্য হাউস, কী হবে, ইট ওয়াজ জন, তাই না? এটা ছিল জন, এটা বোঝাতে ইট হয়। আচ্ছা, ড্যাশ গোজ দ্য প্রভার্ব, একটা প্রবাদ আছে, দ্যাট যে মর্নিং শোজ দ্য ডে, আমরা আসলে মানে সকালটা দেখলেই তো বুঝি দিনটা কেমন যাবে। সো এই যে ড্যাশ গোজ দ্য প্রভার্ব, এটা পুরোটা মিলেই তো একটা এক্সপ্রেশন, সেটা কি হয়, দেয়ার গোজ দ্য প্রভার্ব। আচ্ছা, শুনছেন ভার্বটাও সিঙ্গুলার, সাবজেক্টও সিঙ্গুলার, ওইভাবে পড়িয়েছি আমরা। ড্যাশ অ্যান এলিগেটর ড্যাশ আই হ্যাভ নেভার সিন, মানে একটা কুমির দেখতে কেমন, আমি কখনো এটা দেখি নাই, একটা জিনিসের বাহ্যিক অস্তিত্ব জানতে চাচ্ছে। সেখানে কি হোয়াটস ডট লাইক হবে নাকি হোয়াট ডাজ লুক লাইক হবে বলো তো? কোনো একটা জিনিসের বাহ্যিক অস্তিত্ব যখন জানতে চাওয়া হয় আমরা সেখানে কি দেই, হোয়াট ডাজ লুক লাইক। সো হোয়াট ডাজ অ্যান এলিগেটর লুক লাইক, আই হ্যাভ নেভার সিন ইট, আমি কখনো এটা দেখি নাই। আচ্ছা, এই যে হোয়াট ডাজ লুক লাইক। He dash of German parents. In fact, he lived most of his life abroad. শুনছিলাম পরে একটা মানে জায়গার নাম, বা যদি এখানে জার্মান প্যারেন্টসের কথা বলতেছে, এখানে কি হতে পারে, ওয়াজ বর্ন, যেটা বলেছিলাম।
দ্যাট দ্য জার্নি টেস্ট ইট ওয়াজ ভেরি এনজয়েবল টু মি। মানে ধরো বলতেছে যে জার্নিটা আসলে কেমন ছিল, দেখতে কেমন এটা বলতেছে না, মানে তুমি কেমনটা এনজয় করেছো। সো কোনো একটা জিনিসের বাহ্যিক অস্তিত্ব জানতে চাচ্ছে না, অন্য মানে ভিতরে একটা বৈশিষ্ট্য বা গুণ জানতে চাচ্ছে। সো কী হবে, হোয়াটস দ্য জার্নি লাইক, বুঝে এটা, ইট ওয়াজ ভেরি এনজয়েবল টু মি। ঠিক আছে, সহজ না? এই টপিকটা আমি তোমাদেরকে ভালো করে বুঝাতে পারলাম কি না বলো তো? ইজি না? মজা লাগতেছে না যে আমরা আসলে এইচএসসির মূল ক্লাস শুরু হওয়ার আগেই আমরা এই টপিকগুলো ভালো করে বুঝে গেছি? ভালো লাগতেছে না? একদম ইজি। আচ্ছা, সো আমরা আমাদের এই যে কোর্সটা আছে এইচএসসি 28 অনলাইন ব্যাচ ইংলিশ, এই কোর্সে তোমাকে প্রত্যেকটা টপিক এর চেয়েও আরও ভালোভাবে এক্সাম্পল দিয়ে দিয়ে, যেমন এটার উপর বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিসের ক্লাস হলে আরও ভালো হইতো, তুমি আরও জিনিস ক্লিয়ার করতে পারতা, নিজেকে আরও যাচাই করতে পারতা। এইরকম জিনিসগুলো আমরা একদম বোর্ড কোয়েশ্চেন দিয়ে দিয়ে আরও ভালোভাবে পড়বো। ঠিক আছে, সো এই কোর্সে প্রত্যেকটা মানে একটা কোর্সে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই হবে, এমন না যে ভাইয়া ফার্স্ট পেপারের জন্য কি আলাদা কোর্স দিব, সেকেন্ড পেপারের জন্য আলাদা পেপারটা, এমন না। দুইটার জন্য একটা সিঙ্গেল কোর্স, এই একটা কোর্সে আমরা তোমাকে দুইটা জিনিস পড়াবো। কেমন? ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই কভার হবে। প্রত্যেকটা ক্লাস হবে 90 মিনিটের, মানে 1 ঘন্টা 30 মিনিটের ক্লাসগুলো হবে। 10 মিনিট স্কুলের অ্যাপ অথবা ওয়েবসাইট, এবং ওয়েবসাইটে যে যেখানে খুশি করতে পারো, একদম সব কিছু এরকম বেসিক থেকে আমরা পড়াবো। প্রতিটা লাইভ ক্লাসের সাথে থাকবে টিচারের দাগানোর একটা স্লাইড, অর্থাৎ এই যে আমরা দাগায় দাগায় একটু আগে তোমাকে পড়াইলাম, এই লেকচার স্লাইডগুলো তোমাকে আমরা দিয়ে দিব। কোনো কারণে তুমি লাইভ ক্লাস যদি মিস করে ফেলো, তোমার জন্য থাকবে রেকর্ডেড ক্লাস। ঠিক আছে, এই যে লাইভ ক্লাস মিস হলেও পিছিয়ে পড়ার কোনো ভয় নাই, প্রতিটা লাইভ ক্লাসের রেকর্ডেড ভার্সনও পাবে তুমি সেই অ্যাপে বা ওয়েবসাইটে। বারবার দেখতে পারবে, মানে যে কোনো সময় দেখতে পারবে। তোমার 2x স্পিড পর্যন্ত, অনেক সময় অনেকে ভাবে যে দ্রুত দেখি, 2x স্পিড পর্যন্ত দেখতে পারবেন। এই কোর্সটার মেয়াদ থাকবে, মানে লাইভ ক্লাসগুলো হয়তো শেষ হবে 7-8 মাসের মধ্যে, বাট তুমি কোর্সের ক্লাস যে কোনো সময় দেখতে পারো তোমার এইচএসসি লাইভ পুরোটাতে। মানে আমি আবার বলতেছি, একটা কোর্সই যথেষ্ট তোমার এইচএসসির জন্য, আর কিচ্ছু লাগবে না, কোথাও যাওয়া লাগবে না। মনে করো আমরা এখন পড়ছি ইউনিট 1-এর লেসন 3, বাট তোমার কোনো কারণে তোমার কলেজের সিলেবাসে আছে ইউনিট 5। মনে করো তুমি নিজেও বুঝো, তুমি যথেষ্ট স্মার্ট যে ভাইয়া ইউনিট 5 আমার জন্য তো আপনি পড়াবেন না, তাহলে সলিউশন কি? এইচএসসির 27 ব্যাচে আমরা যে ক্লাসগুলো নিয়েছিলাম ওইখানে তো পুরো সিলেবাসই পড়িয়েছি, ওই সবগুলো ক্লাস তোমাকে দিয়ে রাখবো। তুমি যদি আজকে কোর্সে এনরোল করো, আজকে সবগুলো ক্লাস পেয়ে যাবা, সবগুলো ক্লাস তোমাকে আমরা দিয়ে রাখবো। সো তুমি যখন যেটা প্রয়োজন চাইলে ওইখান থেকে আপাতত রেকর্ডেড ক্লাসগুলো দেখে তোমার বিপদটা সারাইতে পারো। পরবর্তীতে তোমাকে তো আমরা লাইভ ক্লাস করাবোই আস্তে আস্তে আমাদের সিরিয়াল অনুযায়ী। কেমন? আচ্ছা, তারপর তোমার পূর্ণ প্রস্তুতি নিজেকে যাচাই করার সুযোগে নিয়মিত পরীক্ষা থাকছে। আজকে একটা ক্লাস হলো, আজকে একটা ডেইলি এক্সাম হবে এই টপিকের ওপর। এই টপিকের ওপর তোমার মানে ডেইলি এক্সাম তো গেল, পুরা মাসে আমরা যতগুলো টপিক পড়াবো সবগুলো টপিকের উপর মান্থলি এক্সামও হবে। আর কোর্স শেষে তোমার জন্য থাকবে মডেল টেস্ট। মজা না? আচ্ছা, এই ফিচারটা আমি আগেও বলেছি আমার কাছে সবচেয়ে বেশি স্পেশাল লাগে, কারণ এটার মাধ্যমে আমরাও তোমাদের সাথে কথা বলতে পারি, প্লাস তোমরা সরাসরি আমাদেরকে কোয়েশ্চেন করতে পারো। ঠিক আছে, এই ফিচারটার নাম হচ্ছে Q&A সেশন, মানে কোয়েশ্চেন অ্যান্ড আনসার সেশন। অর্থাৎ এটার মাধ্যমে স্টুডেন্টরা আমাদেরকে সরাসরি প্রশ্ন করতে পারে, জুমে বা গুগল মিটে এসে আমাদেরকে কোয়েশ্চেন করে আমরা সরাসরি প্রশ্নগুলোর উত্তর দিই। সো এটা সবচেয়ে মজার। এই জিনিসটা দেখো, ফেসবুক ডিসকাশন গ্রুপ যেটা থাকা প্রয়োজন, যেখানে ধরো এই কোর্সে তো সারা দেশের স্টুডেন্ট আছে, সারা দেশের স্টুডেন্টরা আসে এই কোর্সটাতে, মানে এই গ্রুপে থাকে। যে কোনো প্রবলেম জানতে পারবে তারা আমাদেরকে, যার উত্তর টিচার কমেন্টে জানায় দিবে, বা ধরো তোমরা পোস্ট করলেও হবে, আমরা পোস্টের কমেন্টে জানাই দিব আর কি। আর এছাড়া এই গ্রুপগুলোতে আমরা বিভিন্ন সাজেশন, গাইডলাইন, শর্টকাট, ট্রিক্স, টেকনিক এগুলোও দিয়ে থাকি। সো এই গ্রুপটাও একটা কমিউনিটি আলাদা। এছাড়া আরও একটি স্পেশাল ফিচার হচ্ছে মাস্টার বুক। ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কোর্সের সাথে তুমি মাস্টার বুকগুলো কেনার সুযোগ পাচ্ছ। যেই মাস্টার বুকগুলো আমরা মানে আমাদের পুরা ইংলিশ টিম একসাথে বসে ওয়েল রিসার্চ করে এই মাস্টার বুকগুলো বানানো হয়েছে, যেগুলো ফলো করলে ফুল সিলেবাসের বেসিক এবং রিভিশন দুটোই শেষ হবে, একদম পারফেক্টলি শেষ হবে। তোমার এই মাস্টার বুকটা কিনলে, ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মাস্টার বুকটা যদি কোর্সের সাথে নাও, তাহলে তোমার এক্সট্রা আর কিচ্ছু লাগবে না আসলে, সত্যি কথা। মানে আর কোনো বই লাগবে না এইচএসসি ইংলিশে। শেষের দিকে গিয়ে তুমি হয়তো টেস্ট পেপার নিতে পারো, বা টেস্ট পেপারের অনুরূপ যে বইগুলো আছে ওইগুলো নিতে পারো আরও বেশি প্র্যাকটিসের জন্য।
বাট গাইডের যে কাজটা আছে ওইটা সমাধান হয়ে যাবে। আচ্ছা, কলেজে ক্লাস শুরুর আগেই তোমার হাতে এই বইগুলো পৌঁছে যাবে, ডেলিভারি চার্জ একদম ফ্রি। ঠিক আছে? সো ওভারঅল আমি তোমাকে আশা করি বুঝাইতে পারছি এই কোর্সে কী কী থাকতেছে। এই জিনিসটা আসলে তোমাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য, তোমার কাজগুলো আরেকটু যাতে মজা করে করতে পারো সেই জন্য, মানে অনুপ্রেরণা পাওয়া যাতে এটা। ক্লাস এবং এক্সাম পারফরমেন্সের উপর ভিত্তি করে প্রতি মাসে আমরা স্টুডেন্ট অফ দ্য মান্থ নির্বাচিত করি, যে এই মাসের সেরা স্টুডেন্ট হচ্ছে ও। সবাই অনেকেই সেরা থাকে, তার মধ্যে একজন যে সবচেয়ে ভালো করে। তারপর আমাদের যে ফেসবুক গ্রুপের কথা বললাম না, ওই গ্রুপে যে বিভিন্ন নোটস শেয়ার করে, বিভিন্ন জিনিস শেয়ার করে, এগুলোর উপর ভিত্তি করে সক্রিয় সবচেয়ে হেল্পফুল শিক্ষার্থী নির্বাচিত করি, যেটাকে আমরা বলি টপ কন্ট্রিবিউটর। কেমন? আচ্ছা, প্রতি মাসে বিষয়ভিত্তিক নির্ধারণ করা হয় এই যে স্টুডেন্ট অফ দ্য মান্থ, তারপর টপ কন্ট্রিবিউটর। আমাদের এই স্টুডেন্ট অফ দ্য মান্থ এবং টপ কন্ট্রিবিউটর সবার জন্যই থাকছে সার্টিফিকেট, 10 মিনিট স্কুলের টি শার্ট। আর যিনি বা যে স্টুডেন্ট অফ দ্য মান্থ হবে তার জন্য স্পেশাল যে জিনিসটা থাকতেছে একটা লেটারও থাকতেছে। সো এই সব কিছুর আয়োজন তোমাদের জন্য। আশা করি আমি তোমাকে বুঝাতে পেরেছি এই কোর্সে কত কী থাকছে। কেমন? আমি আবারও বলছি, এই নিশ্চয়তা তোমাকে দিচ্ছে আমি, নাইম দুর্জয়। আমি এই কোর্সটা দেখভাল করে আমি বলতে পারি যে তুমি যদি আমাদের গাইডলাইন ফলো করো, এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপারের জন্য এই একটা সিঙ্গেল কোর্সই যথেষ্ট হবে। কেমন? সো এই কোর্স রিলেটেড যে কোনো কিছু জানতে বা যে কোনো কনফিউশন থাকলে, কোয়েশ্চেন থাকতে, কীভাবে ভর্তি হবো, কত টাকা ডিসকাউন্ট আছে কিনা ভাইয়া, যে কোনো প্রশ্ন থাকলে কল করে দাও এই নাম্বারটাতে 16910। এই নম্বরে কল করলেই হবে। কল করে বলতে পারো যে দুর্জয় ভাই বলছে যে আপনাদেরকে কল দিয়ে আমি এই কোর্সের ব্যাপারে আমি এই কোয়েশ্চেন আছে জানতে চাই, কোনো ডিসকাউন্ট আছে কিনা সেটাও আপনাদেরকে জিজ্ঞেস করতে বলেছে। ভাইয়ারা তোমাদেরকে বা ভাইয়া আপু যেই কলটা ধরে তোমাদেরকে সব বিস্তারিত বলে দিবে। ঠিক আছে? আমার বিশ্বাস তোমার সাথে আমার এইচএসসি 28 অনলাইন ব্যাচ ইংলিশ এই কোর্সে দেখা হবে। ভালো থেকো। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।